দেখছেন স্টার টুডে। দর্শক, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রীর যে চায়না সফর চলছে, এটা ঘিরে তো বেশ সবার মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে। 50 বছরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে চীনের সাথে। বাণিজ্যের তো বাংলাদেশের বড় একটি অংশই আসলে চীন কেন্দ্রিক, কিন্তু বাণিজ্য ঘাটতি যদি বিবেচনা করি আমরা, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতিও চীনের সাথে। আমরা তো অনেক বেশি আমদানি করি সেখান থেকে, রপ্তানিতে কেন আমরা আসলে পিছিয়ে, সেখানে বাজারে কেন আমরা বাংলাদেশ প্রবেশ করতে পারছি না? বাণিজ্য ঘাটতির প্রসঙ্গটা আসলে আমাদের দেশে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় খুব নেগেটিভলি, ব্যাপারটা এরকম না। আমি যদি চীনের এক্সাম্পলটা ধরি, আমরা চীন থেকে মূলত আমদানি করি হচ্ছে আমাদের শিল্পের কাঁচামাল, যন্ত্রাংশ এবং রিলেটেড যে সার্ভিসেসগুলো হয়, সফটওয়্যারস অ্যান্ড আদার্স, এবং অল্প কিছু কমিউনিটি প্রোডাক্ট, কমোডিটি গুডসও আছে এর মধ্যে। তো আমরা চীন থেকে যে আমদানিটা করছি তার মেজরিটি আমরা ভ্যালু এড করে এক্সপোর্ট করছি অন্যান্য দেশে। সো আমাদের টোটাল এক্সপোর্টের মধ্যেই কিন্তু চীন থেকে ইম্পোর্ট করা যে পণ্য আছে সেটা সন্নিবেশিত থাকে, মানে কাঁচামালের তো বড় একটি যোগানও দিচ্ছে চীন। জি। সো সঙ্গত কারণেই সারা পৃথিবীব্যাপী আমাদের যে বাজার আছে, সেই বাজারে বর্তমান আমরা যে বাজার মূল্য পাচ্ছি সেগুলোকে মিট করতে গেলে চীনের আসলে বিকল্প আমাদের কোনো এই মানে সোর্স এই মুহূর্তে আমাদের হাতে নাই। তো তাই ওদের কাছ থেকে আমাদের বেশি আমদানি করতে হয়। এখন কথাটা হলো যে আমরা বাণিজ্য ঘাটতি কমানোর জন্য কি করতে পারি। দেখুন, প্রত্যেকটা দেশেরই একটা ইম্পোর্ট বাস্কেট, একটা এক্সপোর্ট বাস্কেট থাকে, এবং প্রতিটা দেশ তার প্রয়োজন মাফিক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে। আমাদের যে এক্সপোর্ট বাস্কেট আছে, যে ধরনের পণ্য আমরা বেশি এক্সপোর্ট করি, এখনও পর্যন্ত চীনের ইম্পোর্ট বাস্কেটে আসলে এই জিনিসগুলোর খুব বেশি চাহিদা নাই। আমরা যদি গার্মেন্টস এবং টেক্সটাইলের কথা বলি, চীন বর্তমানে বিশ্বের 1 নাম্বার প্রডিউসার অফ গার্মেন্টস এবং টেক্সটাইল। তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, তাদের ফরওয়ার্ড লিঙ্কেজ, তাদের এফিসিয়েন্সি, তাদের ইকোনমি অফ স্কেল, তাদের ইনোভেশন, এগুলোর সাথে আসলে এখনও পর্যন্ত আমাদের ম্যাচ করার মতো স্ট্যান্ডার্ড আমরা অর্জন করতে পারি নাই, বাট উই আর অন দ্য প্রসেস। সো আর বেশ কিছু জায়গায় চীন যেখানে রিলোকেট করেছে এই সেক্টরসগুলোতে, সেগুলোর পিছনে বেশ কিছু কারণ কাজ করে। তারা প্রতিবেশী দেশ, তাদের মধ্যে যে সুসম্পর্ক আছে, তাদের যেই ইকোনমির যেই ট্রান্সফরমেশন আছে, এই সকল ব্যাপারগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে চীনের এই প্রসঙ্গে বিনিয়োগ বাড়ছে। সামনের দিনে যদি আমরা আমাদেরকে আপস্কেল করতে পারি, হয়তো বিনিয়োগের মাধ্যমে আমরা ট্রেড গ্যাপটা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আপনি চীনের বিনিয়োগের কথা বলছিলেন। বিগত সময় থেকে তো আমরা দেখছি বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ছে, এবং দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশের বিনিয়োগ চীনের। এই জায়গাটা থেকে তো বাংলাদেশে বেশ সম্ভাবনা তৈরি হয়েছে যে চীন থেকে বিনিয়োগ আসবে এখানে। বাংলাদেশের কোন কোন খাতে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? সামনের দিনের পৃথিবী যেভাবে শেপ হচ্ছে, ব্যবসা বাণিজ্য, মানুষের মানসিকতা এবং পারচেজ স্টাইল যেভাবে শিফট করছে, তাতে করে আমি মনে করি যে অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী সেক্টর বিনিয়োগের জন্য। অ্যাডভান্স টেকনোলজিকে আমি যদি একটু এক্সপ্লেইন করি, চীনের এখন সব কিছুই আপনার এআই ড্রিভেন হচ্ছে। ওদের কৃষি, ওদের শিল্প, ওদের যে ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্ট, ওদের যে ডিজিটাল ইকোনমি, ওদের যে গ্রিন আপনার রেভলিউশন এখন হচ্ছে, এই সব জায়গাগুলো বাংলাদেশের জন্য বেস্ট আমি মনে করি বিনিয়োগের জায়গা। কারণ আমাদের দেশটা ছোট, মানুষ অনেক বেশি, আমাদের ডিমান্ডস অনেক, এবং সেখানে আমরা যদি আমাদের রিসোর্সের অপটিমাইজেশন না করতে পারি, তাহলে সামনের দিনগুলোতে প্রতিযোগিতায় টিকে থাকাটা খুব কঠিন হবে। সো এখানে একটা বিনিয়োগের সেক্টরস আছে। 2 নাম্বার, আমাদের নিজস্ব যেই প্রোডাক্টগুলো আছে তার মধ্যে আমরা চামড়ার কথা বলতে পারি, সেটা একটা উল্লেখযোগ্য সেক্টর হতে পারে। গ্লোবালি এইটার বেশ সুনাম আছে এবং ডিমান্ড আছে। আমাদের আর্নিংসের একটা বড় জায়গা হলো আপনার আমাদের যারা রেমিটেন্স আর্নার্স আছেন, কিন্তু আমরা দেখি যে প্রপার সার্টিফিকেশন এবং ট্রেনিংয়ের অভাবে ওনাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিকটা পান না। সেই সার্টিফিকেশনগুলোর ব্যবস্থার জন্য আমরা চীনের হেল্প চাইতে পারি। আমাদের হসপিটাল সেক্টর তথা মেডিকেল সেক্টর এবং বিভিন্ন সার্ভিস সেক্টর যেগুলো আছে,
সেখানে চীনের বিনিয়োগের একটা ভালো সম্ভাবনা আছে। সর্বোপরি আমরা যে প্রায় 23 বিলিয়ন ডলারের মতো আমরা চীন থেকে ইম্পোর্ট করছি, এই পণ্যগুলোর একটা রেডিমেড বাজার বাংলাদেশে আছে। আমরা যদি চীনা বন্ধুদেরকে এইটাতে কনভিন্স করতে পারি যে তাদের পণ্য এখানে যথেষ্ট সমাদৃত এবং একই দামে আমরা এই পণ্য কিনতে রাজি আছি যদি তারা বাংলাদেশে উৎপাদন করে। এখানে সুবিধাটা হচ্ছে যে আমরা আশা করব যে যদি লোকালি জিনিসগুলো প্রডিউস হয় সেগুলোর পেমেন্টগুলো আমরা লোকাল কারেন্সিতে করতে পারবো, তাতে আমাদের বৈদেশিক মুদ্রার একটা বড় সেভ হবে। 2, পণ্যের অ্যাভেলেবিলিটি, এটা আমাদের জন্য, এবং লিড টাইম আমাদের জন্য একটা বড় ফ্যাক্টরস, এটা কমে আসবে। 3 নাম্বার হচ্ছে যে আমাদের হয়তোবা এটা শুরু হলে আমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজে এক সময় গিয়ে চীনের মতো এফিশিয়েন্ট একটা নেশনে পরিণত হতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, আমাদের সফটওয়্যার একটা বড় জায়গা হতে পারে চীনের বিনিয়োগের, এবং আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে সেখানেও একটা বড় বিনিয়োগের জায়গা হতে পারে। আমাদের কমোডিটি মার্কেট অনেক বড় একটা মার্কেট, 18 কোটি পণ্যের ভোক্তার জন্য আপনাকে পণ্য উৎপাদন করতে হয়, সেখানেও চীনের বিনিয়োগের একটা বড় জায়গা হতে পারে। আমরা যেই ইলেকট্রিক ভেহিকেলের কথা বলছি বা যেই গ্রিন রেভলিউশনের দিকে চায়না গেল, সেখানে সোলার এবং বৈদ্যুতিক গাড়ি, বাস বা ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা একটা বড় বিনিয়োগের জায়গা হতে পারে। সো বিনিয়োগের সম্ভাবনার জায়গাগুলো অনেক বিস্তৃত, মানে অনেকগুলো জায়গা আসলে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশে। কিন্তু আমরা তো দেখি নিজস্ব বিনিয়োগ, অর্থাৎ বাংলাদেশের যে বিনিয়োগ সেখানেই প্রধান বাধা আসলে আমাদের যে এনার্জি সেক্টর, নির্বিচ্ছিন্ন জ্বালানি এখানে সরবরাহ করতে পারছে না সরকার। একই সঙ্গে ভূমি কিংবা অন্যান্য কিছু জটিলতাও আছে। এই জায়গাগুলো আসলে ওভারকাম করে কিভাবে চীনের বিনিয়োগ আনা সম্ভব? কিছু তো ওভারকামের দিকে সরকার যাচ্ছে। এই যে চীনের যেই স্পেশালাইজড ইকোনমিক জোন, এই জিনিসটা অনেক দিন ধরে একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় ছিল। আমরা খুব আশাবাদী যে সরকার এই ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে এবং চীনের চাহিদা মতো ওখানে ইউটিলিটিস এর কানেকশন এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো যেগুলো আছে সেগুলোকে যদি সরবরাহ করা হয়, আমাদের প্রপার পোর্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের যদি আমরা ফ্যাসিলিটেশনটা নিশ্চিত করতে পারি, চীনারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশ ইজ আ ফেভারেবল কান্ট্রি ফর দেম, বাংলাদেশ ইজ, পিপল আর মাচ ফ্রেন্ডলি টুয়ার্ডস দেম। সো কতটুকু সুযোগ আমরা নিতে পারবো, কারণ সমস্যাগুলোর কথা আপনি যেগুলো বললেন সেগুলো নিয়েই দশকের পর দশক, বছরের পর বছর আপনার কথা হচ্ছে। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের কর কাঠামোর যেটা আছে, এবং আমাদের যে নীতিগুলো আমরা খুব দ্রুত পরিবর্তন করি, আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যেই মূল জায়গায় ফোকাস করা দরকার। আমাদের এইখানে আপনার একটা ফ্যাক্টরি চালু করতে গেলে লোকালি আমরা যেই সব চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে পড়ি, সেগুলো প্রবলেমগুলো আইডেন্টিফাইড আছে। আমরা কতটা এফিশিয়েন্টলি এগুলো সলভ করতে পারি তার উপরে ডিপেন্ড করবে আসলে চীনা বন্ধু। এই সমস্যাগুলো সমাধানের জন্য তো দীর্ঘদিন ধরে বিডা থেকে আমাদের অনেক ধরনের স্বপ্ন দেখানো হয়েছে, অনেক আশ্বাসও দেওয়া হয়েছে। সেই জায়গায় কতটুকু তারা উতরে গেছে সমস্যাগুলো, আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিডা কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যেই জিনিসগুলো আমরা আমাদের কম্পিটিটর কান্ট্রিজগুলোতে দেখি যে খুব এফিশিয়েন্টলি, খুব দ্রুততম সময়ের মধ্যে তারা সমাধান করতে পারে, আর যেই পেসে বাংলাদেশে কাজ করছে সেই পেসে কাজ করতে গেলে বিশ্বের সাথে তাল মেলাতে আমরা পিছিয়ে পড়ব। কারণ একই ধরনের ইনভেস্টমেন্ট সার্ভিসেসগুলো আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোতেও দেখি, যে তাদের সময়, তারা যেভাবে দে আর ফ্রেন্ডলি টুয়ার্ডস দ্য ইনভেস্টার্স, এবং যেই ধরনের প্রোটেকশন তারা ইনভেস্টর এবং ইনভেস্টমেন্টের জন্য নিশ্চিত করে থাকে, তাদের শুধু বিনিয়োগ সংস্থা না, পুরো সরকার মিলে, এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে যেইভাবে মূল্যায়ন করা হয় তার দেশে, সেই এনভায়রনমেন্টটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, এটা সমাধানযোগ্য। আরেকটি বিষয় জানতে চাই যে চীনের বিনিয়োগের অনেক প্রত্যাশা আমরা করছি, অনেক প্রাপ্তিও হয়তো কিছুটা আসছে, কিন্তু অতি বেশি চীনের বিনিয়োগ নির্ভরতায় যদি বাংলাদেশ চলে যায়, সেই জায়গায় এই যে মহাদেশীয় ভৌগোলিক একটা রাজনীতির বিষয় রয়েছে, কিংবা অন্যান্য বিষয় আফ্রিকাতে কিংবা অন্যান্য জায়গায় যেখানে আমরা অতি বেশি চীনা বিনিয়োগ দেখি, সেখানে কিছু নেতিবাচক কথাও আমরা শুনতে পাই। অতি বেশি যদি চীনা বিনিয়োগ বাংলাদেশে আসে, ভৌগোলিক কোনো আন্তঃরাজনীতিতে কোনো সমস্যা তৈরি করবে কিনা? দেখুন, আমি বাংলাদেশের অ্যাসপেক্ট যদি চিন্তা করি, এখানে বিনিয়োগের দুইটা জায়গা আছে। এক হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যেটা বিনিয়োগ হয়, যেগুলো বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো বা
বিভিন্ন সমসাময়িক যেই জিনিসগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটেল করে থাকে। আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ আসলে কোনো দেশের জন্য খুব বড় চ্যালেঞ্জের কারণ এটা আমি মনে করি না। গভর্নমেন্ট যেই লোনগুলো নেয়, আপনি যদি বাংলাদেশের অবস্থা চিন্তা করেন, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেখান থেকে বিনিয়োগ এসছে বা লোন আসছে সেটার প্রথম তিনের মধ্যে কিন্তু চায়না নাই। এবং চীনের বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় সুবিধা যেটা আমাদের জন্য হয় যে তারা আভ্যন্তরীণ কোনো ব্যাপারে হস্তক্ষেপ কখনোই করে না। তারা যেই প্রজেক্টে বিনিয়োগ করছে সেই প্রজেক্টের মধ্যেই তাদের বিনিয়োগের এরিয়াটা এবং চিন্তাভাবনাগুলো, তাদের বিনিয়োগকৃত অর্থ তারা কিভাবে ফেরত পাবে সে ততটুকু চিন্তা করে তারা। আমরা অন্যান্য ক্ষেত্রে যেই ব্যাপারগুলো দেখি যে টাকার সাথে সাথে তারা বাংলাদেশের জন্য এমন সব শর্ত চাপিয়ে দেয় যেগুলো আসলে বাস্তবিকতার সাথে মেলে না, এবং দেখা যায় যে এর জন্য আমাদের দেশের মানুষ অনেকভাবে ভোগান্তির ভেতর দিয়ে যায়। সো এখনো পর্যন্ত বাংলাদেশে চীনের যে বিনিয়োগ আছে আমরা সেই ধরনের রিস্ক দেখতে পাচ্ছি না। একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে অবশ্যই মানে বিনিয়োগের ব্যাপারগুলো একটা চিন্তার ব্যাপার, ভূ রাজনৈতিক ব্যাপারগুলো একটা চিন্তার ব্যাপার। আই এম কোয়াইট শিওর যে গভর্নমেন্টের যারা এই ব্যাপারগুলো নিয়ে ডিল করছেন তারা এই জিনিসগুলোকে খুব এফিসিয়েন্টলি ডিল করবেন এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবেন। আচ্ছা, একদম ছোট করে যদি একটা উত্তর দেন, এই যে বিনিয়োগের ফলে আমাদের যে নিজস্ব ক্ষুদ্র কুটির শিল্পগুলো রয়েছে কিংবা আমাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে কিনা? আমি মনে করি না। তার কারণ আপনি আমাদের নিজস্ব যে কুটির শিল্পগুলো আছে, আপনি যদি তাদের যন্ত্র এবং যন্ত্রাংশ দেখেন, তারা বেশিরভাগই চীনের যন্ত্র ব্যবহার করছে এবং তারা অলরেডি এই মার্কেটে আছে। বরঞ্চ আমি মনে করি যে এইসব স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রিজগুলোতে যদি চীনের বিনিয়োগ বাড়ে, প্রযুক্তিগত ক্ষেত্রে আমরা যে পিছিয়ে আছি আমাদের সেই আপলিফটটা হতে পারে। সেগুলোর বিপণন এবং বিক্রির ব্যাপারে যেই সেলস চ্যানেলটা দরকার সেই ব্যাপারে একটা রেগুলেশন হতে পারে, কারণ আমাদের দেশের পণ্য বিদেশে আসলে বিক্রি করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চীন এই ব্যাপারে তার প্ল্যাটফর্মগুলোকে যদি ব্যবহারের সুযোগ আমাদেরকে দেয়, তাহলে এইটা বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য অনেক বড় একটা সাফল্যের দুয়ার খুলে দিবে বলে আমি মনে করি। আমরা প্রত্যাশা করছি আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা অবদান রাখতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং চীনের বিভিন্ন বিনিয়োগ ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে। এর জন্য আমাদের সঙ্গে রয়েছেন চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরেই।